ওকে, আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুটো স্পেশাল কেস। এখানে কিন্তু কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে না, একই লাইনে হবে। কেন? কারণ যেই পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টে কিন্তু মানে একটা স্পর্শক আছে নিশ্চয়ই, একটা স্পর্শক আছে। ধরো যে এটা ওয়াই অক্ষকে টাচ করছে, ওইখানে পয়েন্টে টাচ করছে, একটা স্পর্শক আছে। এবং সেটা ধরো যে একটার কথা ভুলে গেলা, এই বিন্দুতে একটার উপর স্পর্শক। যেহেতু এই বিন্দুতে অন্যটাও জাস্ট একটা পয়েন্টই আছে, সো এই স্পর্শকটা কিন্তু অন্যটার উপরও স্পর্শক, তাই না? তাইলে স্পর্শক থেকে যদি তুমি এই যে ফার্স্ট সেন্টারের দিকে একটা লম্ব টানো, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। সিমিলারলি এই যে সেকেন্ড সেন্টারের দিকে যদি একটা রেখা টানো, তাহলে আরেকটা 90 ডিগ্রি ক্রিয়েট হবে। সো দুটা মিলে 180 ডিগ্রি ক্রিয়েট হবে এবং তিনটা কিন্তু একই রেখায় হইতে বাধ্য হবে, ঠিক আছে? সো এই তিনটা একই রেখায়। সো আমরা সেন্টারের ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, সেন্টার 1 থেকে সেন্টার 2 এর ডিস্টেন্সকে বলতে পারি এতটুকু প্লাস এতটুকু, অর্থাৎ রেডিয়াস 1 প্লাস রেডিয়াস 2। সুতরাং সামেশন অফ আর, সেটার গুরুত্বটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে যদি সেন্টার দুইটার মধ্যে ডিস্টেন্সটা যোগফলের সমান হয়, তাহলে এরা বাইরে কোনো মতে টাচ করে থাকবে। এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, তো এটা নিয়ে আমি পরে আরও ডিটেলস কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আচ্ছা, ডেল্টা আর এটা কিন্তু আসলে প্লাস মাইনাস দুইটাই হতে পারে। আমি মানে অ্যাকচুয়ালি এটার মডুলাসটা ইউজ করতেছি, জাস্ট ভ্যালুটা গ্রহণ করতেছি। হ্যাঁ বলো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দুইটা বৃত্তের মধ্যে সম্পর্ক এইভাবে হইতে পারে। দেখো, দুইটা বৃত্ত একদম বাইরে, অথবা আমি কি করতে পারি, একটা বৃত্তকে একটু কাছে নিয়ে আসতে পারি, কাছে নিয়ে কোনো রকমে টাচ করে আছে দুইটা বৃত্ত, ঠিক আছে? অথবা আমি বৃত্তটাকে আরেকটু কাছে নিয়ে যেতে পারি, তাহলে দুইটা বৃত্ত ছেদ করছে। অথবা আমি আরও কাছে একদম ভিতরে নিয়ে যেতে পারি, তাহলে এবার ভিতরে কোনো রকমে টাচ করে আছে, ঠিক আছে? আমি যদি আরও ভিতরে নেই, তাহলে একটা বৃত্তের ভিতরে আরেকটা চলে যাবে। এই যে এরকম টোটাল 5টা কেস হইতে পারে। এখন এই 5টা কেস ম্যাথমেটিক্যালি বোঝার ওয়ে হলো 3টা প্যারামিটার। একটা হচ্ছে সেন্টারগুলোর মধ্যে, সেন্টার দুইটার মধ্যে ডিস্টেন্স, ডেল্টা সি। আর একটা হচ্ছে রেডিয়াস। দুইটা বৃত্ত কিন্তু একই বৃত্তই আঁকার চেষ্টা করছি আমি, রেডিয়াস একই রকমই রাখার চেষ্টা করছি। সো একবার হচ্ছে রেডিয়াসের যোগফল, এটা 2 নাম্বার প্যারামিটার। একটা হচ্ছে রেডিয়াসের ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স নিছি। ডেল্টা আর বলতে বোঝায় ডিফারেন্স, ঠিক আছে? আর এর ডিফারেন্স, কিন্তু এটা আসলে ডেল্টার ভ্যালুটা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। সো আমি সেই জন্য একটা মডুলাস দিয়ে দিছি। এখন আমি বলতেছি যে আমার দুইটা স্পেশাল কেস, এই যে কোনো রকমের টাচ করে আছে, এটা বাইরে থেকে টাচ করে আছে, আর এই বৃত্তটা ভিতর থেকে টাচ করে আছে। এই দুটার স্পেশাল নাম হচ্ছে, একটা হলো বহিঃস্পর্শ, আর একটা হচ্ছে অন্তঃস্পর্শ। ভিতর থেকে স্পর্শ, বাইরে থেকে স্পর্শ। এখন যখনই স্পর্শটা হয়েছে, স্পর্শটা কয়টা বিন্দুতে হয়েছে বলো তো? এই যে একটা বিন্দুতে স্পর্শটা হয়েছে, যেহেতু স্পর্শ হয়েছে, তাই না? এখন তুমি যদি এখান থেকে একটা রেখা টেনে দাও, মানে স্পর্শক টেনে দাও কোনো একটার, তাহলে সেটা কিন্তু অটোমেটিক অন্যটার স্পর্শক হয়ে যাবে। কারণ স্পর্শকের ক্ষেত্রে আমরা কি পড়ছি, সেটা জাস্ট একটা বিন্দু স্পর্শ করে চলে যায়, ছেদ করে না। এটাই তো আমরা পড়ছি। সো যেহেতু এখানে দুইটারই কমন একটা পয়েন্টই আছে, তার মানে এখান দিয়ে যদি তুমি এমন একটা রেখা টানো যেটা এই যে 1 নম্বর সার্কেলের স্পর্শক, তাহলে সেটা 2 নম্বর সার্কেলের স্পর্শক হবেই। সো তুমি এক কাজ করতে পারো, এই স্পর্শবিন্দু থেকে এইটুকু মানে এই কেন্দ্রটা যোগ করতে পারো, আর এই কেন্দ্রটাও অ্যাড করে দিতে পারো। এখন কথা হচ্ছে, যেহেতু এই দুইটা রেখাই স্পর্শকের সাথে 90 ডিগ্রি করে, তাহলে এটা ধরো 90 ডিগ্রি করছে, 90 ডিগ্রি উৎপন্ন করছে, আর এটাও 90 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে এই রেখাটা কিন্তু আসলে একটা সরল রেখা হবে। তাহলে স্পর্শবিন্দু আর কেন্দ্র দুইটা কিন্তু একটা সরল রেখায় থাকবে, স্ট্রেট লাইনে থাকবে। এটা একটা কেন্দ্র, সেন্টার 1, এটা হচ্ছে সেন্টার 2, আর এটা হচ্ছে স্পর্শবিন্দুটা, ঠিক আছে? এখন সেন্টার 1 থেকে এইটুকু দৈর্ঘ্য, সেটা হচ্ছে রেডিয়াস 1, আর সেন্টার 2 থেকে এই স্পর্শবিন্দু পর্যন্ত দৈর্ঘ্য, সেটা হচ্ছে রেডিয়াস 2, নো ডাউট। তাইলে দুইটা সেন্টারের মধ্যে ডিফারেন্স কতটুকু, বা ডেল্টা সি কতটুকু?
ডেল্টা সি হবে এই R1 প্লাস R2। কথা এখন বোঝা গেছে ভাইয়া? ওকে, তাইলে হচ্ছে যদি ডেল্টা সি বা সেন্টারের ডিফারেন্স আর এর যোগফলের সমান হয়, তাইলে সেটা হচ্ছে বহিঃস্পর্শ করে ফেলবে। এটা আমরা জানলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে স্পর্শের ক্ষেত্রে কাজটা দেখে ফেলবো। অন্তঃস্পর্শের ক্ষেত্রে এই সেন্টারের ডিফারেন্স এত বেশি না, নিশ্চয়ই কম, কারণ সেন্টারকে কি আরও কাছে নিয়ে গেছি। তার মানে সেন্টারের যে ডেল্টা সি, সেন্টার দুইটার মধ্যে ডিফারেন্স বা দূরত্ব, সেটা কিন্তু আরও কমে গেছে, তাই না? আসলে তখন অন্তঃস্পর্শের ক্ষেত্রে এই ডেল্টা সিটা হয় ডেল্টা আর এর সমান, জাস্ট ভ্যালু, সুতরাং মডুলাস দিলাম। বাট মডুলাসটা দেখে কনফিউজ হওয়ার কিছু নেই। এটা কেন সেটাও বলতেছি। আচ্ছা, এবং এই দুইটা ইম্পর্টেন্ট, এবং এই দুইটা যে কতটা ইম্পর্টেন্ট আমরা যখনই একটু সংখ্যা রেখায় চলে যাব তখনই বুঝতে পারবা যে এই দুইটা ভ্যালু, এই যে আর এর যোগফল আর আর এর বিয়োগফল, এই দুটো যে কতটা ইম্পর্টেন্ট আমরা সংখ্যা রেখায় যাওয়ার সাথে সাথেই বুঝে ফেলবো, ঠিক আছে? ওকে, বাট সেই পর্যন্ত আমরা একটু মানে দেখার চেষ্টা করি যে এই দুইটা ঠিক আছে, এই দুইটার গুরুত্বতে পড়ে যাই, বাট এই দুইটা যে ঠিক আছে ধরা, সেটা আমরা একটু করি, ঠিক আছে? তাইলে এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে স্পর্শবিন্দু। সো আমি তিনটা পয়েন্টকে যদি একসাথে টানি, আবারও একই সরলরেখাই হবে। যদি একটা বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে এই যে স্পর্শবিন্দু আর দুইটা কেন্দ্র সরলরেখায় হবে। তুমি আবারও চাইলে এখানে স্পর্শক টেনে দেখতে পারো, স্পর্শবিন্দুতে স্পর্শক টেনে দেখতে পারো, তাহলে দুইটা কেন্দ্রই কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। সো দুইটাই আসলে এই লাইনের উপরেই থাকবে, বোঝা গেছে? আচ্ছা, সো ধরো যে এটা হলো সেন্টার 1, এটা হচ্ছে সেন্টার 2, আর এটা হচ্ছে স্পর্শবিন্দু। স্পর্শবিন্দুকে কী নাম দেওয়া যায়? এস দেবো, এস দিয়ে দিলাম, ঠিক আছে? মজার বিষয় হচ্ছে এই পুরাটা হচ্ছে 1 নাম্বার, মানে স্পর্শবিন্দু পর্যন্ত। স্পর্শবিন্দু কি বৃত্তের উপরে তো একটা বিন্দু, তাই না? তাহলে সেন্টার থেকে ওইটুকু ডিস্টেন্স কি রেডিয়াস 1 এর সমান, আর সেন্টার থেকে এই যে 2 নাম্বার সেন্টার থেকে ওই বিন্দুটার দূরত্ব কি রেডিয়াস 2 এর সমান। তাহলে তুমি যদি R1 থেকে R2টা বাদ দাও, তুমি জাস্ট এইটুকু দৈর্ঘ্য পেয়ে যাবা। এটুকু কি ডেল্টা আর হবে, রাইট? R1 থেকে R2 বাদ দিছি, তাইলে হচ্ছে এটাই কিন্তু সেন্টার দ্বয়ের ডিস্টেন্সের সমান। সো সেন্টার দ্বয়ের ডিস্টেন্স এবার রেডিয়াসের ডিস্টেন্সের সমান হয়ে গেছে, ঠিক আছে? বহিঃস্পর্শ আর অন্তঃস্পর্শ এটা কিন্তু বোঝাই যায়। বাইরে স্পর্শ করলে সেন্টার দুইটা দূরে থাকবে, রাইট? তখন ডেল্টা সিটা কী হবে? আর এর যোগফলের সমান হবে। আর যদি অন্তঃস্পর্শ করে তাইলে হচ্ছে দুইটা কাছাকাছি থাকবে, তখন ডেল্টা সিটা কিসের সমান হবে? ডেল্টা আর এর সমান হবে। সো এটা কিন্তু তোমরা মানে মোটামুটি বুঝতে পারতেছো। এটুকু কি বোঝা গেছে ভাইয়া? এটুকু বুঝতে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই। আচ্ছা, এখন মজার বিষয় দেখো, সেন্টার দুইটার মধ্যে ডিফারেন্স যখন সেন্টার দুইটা কোনো মতে টাচ করেছিল, অর্থাৎ যখন ডেল্টা সি ইজ ইকুয়ালস টু সামেশন অফ আর ছিল, তখন কোনো রকমে টাচ করে আসে। এখন ডিস্টেন্স যদি তুমি আরেকটু বাড়ায় দাও, অর্থাৎ এই কেন্দ্রটাকে যদি এই জায়গায় নিয়ে আসো, আরেকটু ডিস্টেন্স বাড়ায় দিলা, তাহলে কি হবে? সেটা স্পর্শ থেকে মানে বাইরে চলে গেল। সুতরাং তুমি যদি ডেল্টা সিকে আরেকটু বৃদ্ধি করো, তাহলে ডেল্টা সি যদি সামেশন আরের চেয়ে বেশি হয়, এই পার্টটা লেখা দরকার নেই, জাস্ট বোঝো, ঠিক আছে? আমি নোট দিয়ে দেবো, এবং তোমাদের তো কালকে না নিলেও পরশু দিন তো ক্লাস নেবো, আমি নোট খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সো আমার করাও আছে, এই পার্টটা করাও আছে, বাট পুরাটা নাই। আজকে যতটুকু পড়াবো পুরাটা আমার করা নেই, সেই জন্য মানে ম্যাথগুলো করাটা শেষ হয়নি, সো সেই জন্য। আচ্ছা, যাই হোক, সো যদি ডিস্টেন্সটা আর একটু বেড়ে যায়, মানে সামেশন অফ আরের চেয়েও বেড়ে যায়, তাইলে সেটা হচ্ছে এই যে দুইটা দূরে আছে, রাইট? দুইটা একদম বাইরে আছে, ঠিক আছে? সো এই যে 1 নাম্বার কেস যে আমরা করছিলাম যে দুইটা বাইরে আছে, সেটার শর্তও কিন্তু আমরা পেয়ে গেলাম, ডেল্টা সি ইজ গ্রেটার দেন সামেশন অফ আর। বোঝা গেছে? এখন সেখান থেকে কমায় কমায় যদি তুমি ডেল্টা সিটাকে কমায় সেটা সামেশন অফ আর এর সমান করো, তাহলে কি হবে? তাহলে সেটা স্পর্শ করে ফেলবে। যদি আরও কমায় ফেলো,
তাহলে কি হবে, ডেল্টা সি যদি সামেশন অফ আর এর চেয়ে কমায় ফেলো তাহলে কি হবে, বৃত্তটা আরও ভিতরে চলে যাবে, মানে বৃত্তটা তখন ছেদ করবে, রাইট? মানে এই যে ডিস্টেন্সটা এখান থেকে আরও কমায় ফেলছি, তা তখন ছেদ করছে, তাহলে ছেদ করার শর্ত এটা কমপ্লিট হয় নাই। ছেদ করার শর্ত আরও কমপ্লিট যখন হবে তখন হচ্ছে ওইখানে লিখে ফেলবো, বাট ছেদ করার শর্তটা কমপ্লিট হয় নাই। এবার আমরা উল্টা দিক থেকে তাকাই, যে আমি যদি আরও ভিতরে নিয়ে যাই, ছেদ করছে না, মানে এবার টাচ করে ফেলছে, ভিতরে কোনো রকমের টাচ করে ফেলছে, এখন ডেল্টা সিটা কত? এখন ডেল্টা সি হচ্ছে ডেল্টা আর এর সমান, এটা তোমরা জানোই, এতটুকু তো বুঝলাই একটু আগে। এখন হচ্ছে এখান থেকে যদি তুমি ছেদ করার দিকে তাকাও তাহলে ডেল্টা সি এর ভ্যালু আরেকটু বাড়াইতে হবে যদি ছেদ করতে হয়। যদি ছেদ করতে হয় মানে সি এই বৃত্তটাকে ধরে একটু ডানে সরাই দিতে হবে, তাহলেই তো ছেদ করবে। তাইলে একদিকে এখান থেকে তুমি পাচ্ছ ছেদ করার শর্ত হচ্ছে ডেল্টা সি হ্যাজ টু বি লেস দ্যান সামেশন অফ আর, আর এখান থেকে তুমি পাচ্ছ ডেল্টা সি হ্যাজ টু বি গ্রেটার দ্যান ডেল্টা আর। সুতরাং ছেদ করার আরেকটা শর্ত তুমি পেয়ে গেছো, ডেল্টা সি অবশ্যই গ্রেটার দ্যান ডেল্টা আর হইতে হবে, কারণ মানে সেন্টার দুইটার মধ্যে ডিস্টেন্স আরেকটু বাড়াইলেই তো তোমার ছেদ করবে। সো ছেদ করার শর্ত আসলে দুই পাশ থেকে আমি দুইটা পাইলাম, এটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? বাট অন্তঃস্পর্শ সেটাও আমরা পেয়ে গেলাম। আর বৃত্ত দুইটা আরও ভিতরে নিয়ে যাওয়ার উপায় কি, ডেল্টা সিকে আরও কমায় দাও, আরও ভিতরে নিয়ে যাও। সো ডেল্টা সি যদি ডেল্টা আর এর চেয়ে কম হয় সেটা হচ্ছে বৃত্ত দুইটা একটা আরেকটার ভেতরে। সো তুমি প্যারামিটারগুলো দেখছো, প্যারামিটার কি, ডেল্টা সি এর সাথে আমরা কম্পেয়ার করছি ডেল্টা আর কে, না সামেশন অফ আর কে, আর ডেল্টা আর কে কম্পেয়ার করছি। তুমি এক কাজ করবা, এখন কথাটা জাস্ট লিখবা, ডেল্টা সি দেখো এটাও কিন্তু কখনোই 0 এর চেয়ে কম হইতে পারে না, রাইট? আর হচ্ছে এই যে সামেশন অফ আর, এটা তো 0 এর চেয়ে কম হইতে পারেই না। এমনকি ডেল্টা আর এটাও জাস্ট ভ্যালু নিয়েছে সেহেতু আসলে 0 এর চেয়ে কম হইতে পারে না। তুমি আসলে একটা সংখ্যা রেখা টানবা 0 থেকে, আচ্ছা 0 থেকে এই গ্যাঞ্জামে যাবই না, তুমি একটা সংখ্যা রেখা টানবা। সংখ্যা রেখায় তুমি তোমার দুইটা স্পেশাল জিনিস দিবা, এটা হচ্ছে সামেশন অফ আর এর পয়েন্ট, আর এটা হচ্ছে ডেল্টা আর এর পয়েন্ট, দুইটাই পজিটিভ ভ্যালু, বাট দুইটা পয়েন্ট তুমি দিবা। কয়টা ভাগ হইলো বলো তো এই রেখাটা, বলো তো কয়টা ভাগ হইলো, এনিওয়ান? কি মনে হয়? রেখাটা, হ্যাঁ রেখাটা 3টা ভাগ হয়েছে, কিন্তু হচ্ছে যদি আমি পুরো রেখাটাকে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু আমার এরকম হবে, যে রেখাটা হচ্ছে ফার্স্টে মাইনাস ইনফিনিটি থেকে ডেল্টা আর পর্যন্ত, এই যে এই পার্টটা, তারপর ডেল্টা আর এই পয়েন্টটা আছে, মানে এটা একটা তো সেট, যেহেতু সেট আকারে প্রকাশ করতেছি, এটাও একটা সেট, এটাও একটা সেট। তারপর ডেল্টা আর থেকে সামেশন অফ আর পর্যন্ত আছে, ডেল্টা আর থেকে সামেশন অফ আর পর্যন্ত আরেকটা পার্ট আছে, তারপর আরেকটা পয়েন্ট আছে সামেশন অফ আর, তারপর হচ্ছে সামেশন অফ আর এর চেয়ে বড় ভ্যালুগুলো আছে, তাহলে সামেশন অফ আর থেকে ইনফিনিটি পর্যন্ত। তোমাদেরকে নিশ্চয়ই বলছি বা তোমরা নিশ্চয়ই জানো যে ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না। ইনফিনিটি যদি একটা সংখ্যা হইতো, অনেক বড় একটা সংখ্যা, তাহলে কিন্তু আমি নিঃসন্দেহে ইনফিনিটি বাই ইনফিনিটি ইজ ইকুয়ালস টু 1 লিখতে পারতাম, কাটাকাটি করে 1 লিখতে পারতাম, বাট সেটা ট্রু না, এটা আনডিফাইন্ড। কারণ হচ্ছে ইনফিনিটি বলতে অনেক বড় বড়, মানে ধরো যে তুমি বললা যে ইনফিনিটি হচ্ছে 10⁻100, আমি বললাম যে 10⁻100 এর সাথে 1 যোগ করো, তাহলে কিন্তু তোমার আগের ইনফিনিটি বাদ হয়ে গেল। সো এইভাবে তুমি প্রত্যেকটা সংখ্যাকে ইনফিনিটি থেকে বাদ দিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? ইনফিনিটি মানে অনেক বড় একটা সংখ্যা না, ইনফিনিটি মানে হচ্ছে এত বড় একটা সংখ্যা, মানে মানে এটা একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি, এটা আসলে কোনো সংখ্যা দিয়ে তুমি রিপ্রেজেন্ট করা মানেই ওইটা ইনফিনিটির যোগ্যতা হারাই ফেললো। ইনফিনিটি মানে শেষ নাই। ধরো যে তুমি একটা হোটেলে আছো, তুমি হোটেলে থেকে বললা যে ওকে ফাইন, এখানে ইনফিনিটি সংখ্যক রুম আছে, ঠিক আছে? আমি বললাম যে যেটা ইনফিনিটি নাম্বার রুম সেটা আমাকে দেখাও।
সো ধরো যে আমরা গেলাম ইনফিনিটি নাম্বার রুমে, তখন গিয়ে আমি বললাম এই যে এটার উপর তো একটা নাম্বার লেখা আছে, এটা ইনফিনিটি হয় কীভাবে? সো বিষয়টা হচ্ছে যখনই তুমি ইনফিনিটিকে কোনো একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছো, এটা ইনফিনিটির যোগ্যতা হারাই ফেলছে। কথা বোঝা গেছে? ইনফিনিটি হচ্ছে একটা কনসেপ্ট। সো ইনফিনিটি যেহেতু কোনো সংখ্যা না, সেহেতু ইনফিনিটি কিন্তু কখনো ইনক্লুডেড হইতে পারবে না। খেয়াল করছো, দুইটাই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট। ইনফিনিটি ইজ নট ইনক্লুডেড। ইনফিনিটি কখনো ইনক্লুডেড হওয়া সম্ভব না, কারণ কি? ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না। এই যে মানে সামেশন অফ আর, এটা ইনক্লুডেড হওয়া সম্ভব। ডেল্টা আর, এটাও ইনক্লুডেড হওয়া সম্ভব। বাট ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কখনো ইনক্লুডেড হওয়া সম্ভব না। দ্যাটস এ কনসেপ্ট। ঠিক আছে? যেহেতু এটা নিয়ে কথা বলছি, ইনফিনিটি বা ইনফিনিটি কত, সেটা নিয়ে তো আমাদের একটু আসলে আলোচনা করা উচিত, বা ইনফিনিটি কোথায় সেটা নিয়েও আলোচনা করা উচিত। সেটা আমরা পরে করব, সেটা আমাদের সামনে আমরা করবো না একদিন। ঠিক আছে? আমরা টপিকটা নিয়ে একটু কথা বলি, প্রয়োজন আজকেই করব। আচ্ছা, সো আমরা সংখ্যা রেখায় টোটাল কয়টা পার্ট পাইছি বলো তো? টোটাল কয়টা পার্ট পাইছি অ্যাকচুয়ালি, মানে পয়েন্ট সহ পুরা রেখাটাকে প্রকাশ করতে গেলে? টোটাল 5টা পাইছি না এখন? টোটাল 5টা পেয়ে গেছি না ভাইয়া, বলো? এতটুকু, এই পয়েন্টটা, এতটুকু, এতটুকু, এই পয়েন্টটা, তারপর এতটুকু, রাইট? এই 5টা হলো আমার এই 5টা সম্পর্কের সাথে কানেক্টেড। আমার এখানে 5টা সম্পর্ক ছিল, এই 5টা সম্পর্কের সাথে কানেক্টেড। আমরা একটু আগে সেটা থিওরিটিক্যালি বলছি, বাট এখন আমি বলি, তারপর তোমরা থিওরিটিক্যালি মিলাও। যদি এই যে সংখ্যা রেখাটা, এটা হচ্ছে ডেল্টা আর, আর এটা হচ্ছে সামেশন অফ আর, পয়েন্ট দুইটা, ঠিক আছে? যদি তুমি ডেল্টা সিকে দিয়ে কম্পেয়ার করবা, ডেল্টা সি যদি এই রিজিয়নে যায়, যে সামেশনের চেয়েও বেশি, তার মানে ডেল্টা সি এর ভ্যালু তো অনেক বেশি। তার মানে বৃত্ত দুইটা অনেক দূরে অবস্থিত, তার মানে বৃত্ত দুইটা একদম বাইরে, পরস্পরের বাইরে। ঠিক আছে? যদি মানে ডেল্টা আর এর চেয়েও ছোট হয়, ডেল্টা আর মানে কি? দুইটা বৃত্ত কোনো রকমে টাচ করে আছে, তার চেয়েও ছোট, মানে তার চেয়েও ডিস্টেন্স আরও ছোট, তাইলে কি বৃত্ত দুইটা একটার আরেকটার ভিতরে অবস্থিত। আর এই দুইটা পয়েন্ট স্পেশাল পয়েন্ট, এই দুইটা কিন্তু তোমরা জানো। ছোটটা হচ্ছে ভিতর থেকে স্পর্শ, বড়টা হচ্ছে বাইরে থেকে স্পর্শ। আর মাঝখানের যে পার্টটা আছে সেটাই কিন্তু ছেদ। মাঝখানের পার্টটা মানে সামেশন অফ আর এর চেয়ে ছোটো, বাট ডেল্টা আর এর চেয়ে বড়, তাহলেই ছেদ। এটাই কিন্তু আমরা পাইছিলাম একটু আগে, যখন ফার্স্টে বললাম যে এটা আমরা বলি, তারপর থিওরিটিক্যালি মিলাম। এটা যখন আমরা বলছিলাম ছেদের, কিন্তু এটাই পাইছিলাম, ডেল্টা সি সামেশন অফ আর এর চেয়ে ছোটো হইতে হবে, এটা আমরা বলছি। আবার ডেল্টা সি ডেল্টা আর এর চেয়ে বড় হইতে হবে, দুইটাই কিন্তু আমরা বলছি। কথা বোঝা গেছে? এবার সেটা হচ্ছে একসাথে চলে আসছে, বাট দুইটাই কিন্তু আমরা বলছি। সো ছেদ করার শর্তটা এইভাবে মুখস্থ করে মনে রাখার চাইতে তুমি হচ্ছে, বা সব 5টা সম্পর্কই এই সংখ্যা রেখাটা থেকে কিন্তু খুব সহজে পেয়ে যাবা। বৃত্ত দুইটা বাইরে, একদম দূরে, ডেল্টা সি অনেক বেশি বাইরে, বোঝাই তো যাচ্ছে। একদম উল্টা পাশে হচ্ছে বৃত্ত দুইটা ভিতরে। এই দুইটা স্পেশাল পয়েন্ট, সেই দুইটা হচ্ছে অন্তঃস্পর্শ আর বহিঃস্পর্শ। আর ইন বিটুইন এই যে অন্তঃস্পর্শ, এই যে অন্তঃস্পর্শ এটা, আর বহিঃস্পর্শ এইটা, দুইটার মাঝখানে যদি বৃত্তটাকে কোথাও নিয়ে আসো, তাহলে কি হবে? ছেদ হবে। সো দুইটার মাঝখানে যদি নিয়ে আসো, দ্যাটস ছেদ। ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে? আচ্ছা, ইজি ছিল, রাইট? আচ্ছা, সো হচ্ছে আমরা ম্যাথে চলে যাই, ডাইরেক্ট ম্যাথে চলে যাই। আমাদের কিন্তু কনসেপ্টটা আমরা বুঝে ফেলছি, ছেদ করার সম্পর্কটা বুঝে ফেলছি, বহিঃস্পর্শ করার সম্পর্কটা বুঝছি, অন্তঃস্পর্শ বুঝছি, তারপর হচ্ছে বাইরে ভেতরে দুইটাই আমরা অ্যাকচুয়ালি পেরে গেছি, রাইট? আচ্ছা, এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ম্যাথ দিক, আমরা তারপর দেখি আমরা পারি কি না। ম্যাথ কিন্তু অনেক ইজি, ম্যাথে আসলেই তখন দেখবা অনেক ইজি হয়ে গেছে। ম্যাথের এক্সাম্পল 1 আমাদের যেটা হচ্ছে, এখন তোলা দরকার নেই, পরে নোট দিয়ে দেবো, তখন তোলো।
সেটা হচ্ছে দুইটা বৃত্ত দিয়ে দিচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 8y প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 2y প্লাস 22 ইজ ইকুয়ালস টু 0, দুইটা বৃত্ত দিয়ে দিচ্ছে। বলছে যে এই বৃত্তদ্বয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সম্পর্ক সম্পর্ক নির্ণয় করো। মানে বৃত্ত দুইটা একে অপরের সাপেক্ষে কিভাবে আছে। তাহলে কিভাবে আছে, আমরা সলিউশন করার জন্য আমাদের তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে মানে রেডিয়াস, দুইটার যোগফল বিয়োগফল। আগে রেডিয়াস বের করে নিই। মানে রেডিয়াস, এক নাম্বার বৃত্তের রেডিয়াস সেটা কত? সেটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জিটা কত আছে? জিটা আছে 1। আর এফটা কত আছে? এফ আছে হচ্ছে -4। তাহলে 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার মাইনাস সি -8, এটা √, রাইট? আর R2 কত? R2 হচ্ছে এটার ক্ষেত্রে সেম সূত্র, 5 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার -22। সো 5 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার -22, এটা √, রাইট? নাইস। তাহলে R1 ইজ ইকুয়ালস টু কত আসে দেখো তো? R1 ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে 3। আর R2 ইজ ইকুয়ালস টু কত আসে? R2 ইজ ইকুয়ালস টু মোস্ট প্রবাবলি আসে 2। তাহলে আমার যোগফল কত? যোগফল হচ্ছে 5 আর বিয়োগফল হচ্ছে 1। আমার নেক্সট আমরা দুইটা জিনিস জানলাম, বাট আমার সম্পর্কের জন্য আর 3 নাম্বার জিনিসটা লাগবে। 3 নাম্বার জিনিসটা কি? কেন্দ্র দুইটার মধ্যে দূরত্ব। সো কেন্দ্র দুইটা সব বের করে ফেলি। কেন্দ্র দুইটা হচ্ছে এটার ক্ষেত্রে -1,4 আর পরেরটার ক্ষেত্রে -5,1। এটা তো বোঝার কথা, মানে প্রত্যেক সহগকে -2 দিয়ে ভাগ দিছি, ঠিক আছে? -2 দিয়ে ভাগ দিছি প্রত্যেকটা সহগকে, সেভাবে পেয়ে গেছি। এই দুটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা বের করে দাও তো, কত আসে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, রাইট? সো হচ্ছে এটা এই দুটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আসছে ডেল্টা সি 5 আসছে। সেটা যেহেতু সামেশনের সমান, তাহলে কি সেটা মানে স্পেশাল পয়েন্ট এবং কাছে না, বরং একটু দূরে। সো এটা নিশ্চয়ই বহিঃস্পর্শ হবে, তাই না? রাইট। সো অনেক সময় যেহেতু বহিঃস্পর্শ করে ফেলছে, স্পর্শ বিন্দুটা জানতে চাই। তোমাদেরকে আমি আগেই বলছি যে দুইটা বৃত্তের ক্ষেত্রে তুমি সলিউশন বের করো না। এটা বের করা যাবে কিন্তু অনেক কমপ্লিকেটেড। তুমি একটা বৃত্ত আর একটা সরল রেখা ছেদবিন্দু বের করো, আমার কোনো ঝামেলা নাই। বাট তুমি যদি দুইটা বৃত্তের ছেদবিন্দু ডাইরেক্ট বের করতে চাও, এটা মানে আসলে পরে সরল রেখাতেই কনভার্ট করতে হয়, সেটা আমি দেখাচ্ছি। সো যেহেতু দুইটা বৃত্ত দিয়ে দিছে এবং স্পর্শবিন্দুটা জানতে চাইছে, আমি কেন্দ্র দুইটা কিন্তু জানি, যে কেন্দ্র দুইটা কিন্তু আমি জানি। তো যেহেতু স্পর্শবিন্দুটা জানতে চাইছে, তাহলে আমি কি কেন্দ্র দুইটা আর স্পর্শবিন্দুটা তো একই রেখার উপর আছে, সো এই রেখাটা ফার্স্টে বের করব। তারপরে এই রেখার সাথে তুমি যে কোনো একটা বৃত্তের ছেদবিন্দু বের করো, সমস্যা নেই, পেয়ে যাবা বিন্দুটা। বাট মানে দুইটা বৃত্ত ডাইরেক্ট আসলে এটা আমি খুঁজছি, আমি পাই নাই, এবং পরবর্তীতে নিজে একটু ভাবছিলাম খুবই কমপ্লিকেটেড গেছে। সো আসলে রেখা আর বৃত্তেরই সলিউশন করবা। বাট এটা তোমাদের কিন্তু অনেকবার লাগতে পারে। সো এটা নিয়ে প্রিপেয়ার থাকবা যে একটা বৃত্ত আর একটা সরলরেখার মধ্যে সলিউশন বের করা, ঠিক আছে? ওকে, তাহলে কেন্দ্র দুইটা এটা, তাহলে এটা দিয়ে রেখাটা কিন্তু তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। রেখাটা হচ্ছে, এক সেকেন্ড, আচ্ছা রেখাটা আমি বের করে ফেলি, দাঁড়াও। এটা তাহলে 4y - 16 ইজ ইকুয়ালস টু 3x + 3, যদি ভুল না হয়ে থাকে। তাহলে হচ্ছে রেখাটা হলো এটা, 3x - 4y + 19 ইজ ইকুয়ালস টু 0। সো তোমরা হচ্ছে এই রেখাটার সাথে যে কোনো একটা বৃত্তের সলিউশন বের করে ফেলবা।
প্রতিস্থাপনের মাধ্যমে। তো হয়ে যাবে। অনুপাতের সূত্র অনুপাত দিয়ে করা যাবে। না যাবে অনুপাত দিয়ে করা যাবে। হ্যাঁ, ভালো কথা বলছো। একটা সেন্টার জানো আর একটা সেন্টার জানো, তবে হচ্ছে মাঝখানের পয়েন্টটা। হ্যাঁ রাইট, একটা সরলরেখার উপর 3টা পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, তাই না? তাহলে হচ্ছে এই দুইটা পয়েন্ট 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। পয়েন্ট দুইটা আমি জানি, কত -1,4 আর হচ্ছে -5, কত 1, তাই না? সো হ্যাঁ, ভালো বলেছো। তো এটা দিয়ে করা যাবে। ও আচ্ছা, এটা নিয়ে পরে আরেকটা কাজ আছে। সাধারণ স্পর্শক যখন আমরা নির্ণয় করবো তখনও কিন্তু এটা নিয়ে, মানে এই অনুপাত নিয়ে কাজটা হবে। ঠিক আছে? আচ্ছা, সো অনুপাত দিয়েও তুমি আসলে করতে পারবা, এটা ভালো বলেছে। অনেক সময় চাই, কিন্তু স্পর্শবিন্দুটা অনেক সময় চাই। ঠিক আছে? সো আচ্ছা, ধরো যে তোমাকে এরকম একটা ম্যাথ দিল। ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 2 আমাদের। ঠিক আছে? x² + y² - 2ax - 10y। আচ্ছা, ভ্যালুগুলো আমি করেছি, বাট একটু চেক দিয়ে নিই ভ্যালুগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে। সো x² + y² - 2ax - 10y +25 = 0, এবং x² + y² - 2ax - 20y -25 = 0। বৃত্তদ্বয় বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করে। ঠিক আছে? বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করে। এ এর মান নির্ণয় করো। এটা আমাকে একটু করে দিতে পারো? তোমরা একটু ট্রাই করো তো, এটা করে দিতে পারো কিনা। একটু ট্রাই করো তো, দেখো তো কি মাথায় আসে। আচ্ছা, ভিডিওটা পাস রেখেছিলাম তোমাদের করার টাইমে। তাহলে আগেরটা অ্যান্সার এসেছে +-10, তাই না? +-10 এসেছে না? আমি ভিডিওটা পাস রেখেছিলাম। তোমাদের আগেরটার সলিউশনটা একটু বলে দিই। সলিউশনটা আসছে হচ্ছে, একটাই হলো -10, আরেকটা আসছে 5, তাই না ভাইয়া? একটা আসছে 5, আরেকটা -10। এটাই আসছে? বলো তো, একটু এনশিওর করো তোমরা। অ্যান্সার কি এটাই আসছে? একটা 5 আসছে, আরেকটায় -5 আসছে। সরি, একটা 5 আসছে, একটা -5 আসছে। প্লাসটার ক্ষেত্রে -5 আসছে, এটা 10, এটা -5। হ্যাঁ ঠিক আছে। আর মাইনাসটার ক্ষেত্রে ডাইরেক্ট 5 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে +-5 আসছে তোমাদের। আচ্ছা, আর হচ্ছে করার ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটরের ক্যালকটা ইউজ করবা। নর্মালি এই ইকুয়েশন করতে গেলে তোমার কি, তোমার দুই পাশে নিয়ে স্কোয়ার করে তুমি সলভ করতে পারো, অথবা ডাইরেক্ট ক্যালক, আমি যেটা করতেছিলাম সলিউশনের জন্য ডাইরেক্ট ক্যালক ইউজ করতেছিলাম। সো আমি ইকুয়েশনটা তুলে দিচ্ছি, √x² + 75 + x = 5। ঠিক আছে? তারপর এটা সলভ করে দিছি, ওরা অ্যান্সার দিয়ে দিছে -5। সো এটা একটা। আরেকটা কি আছে,
এখানে প্লাস না হয়ে জাস্ট মাইনাস হয়ে গেছে। সো এটা আমি সলভ চাইছি। ওরা কত দিছে? 5 দিছে। সো অ্যান্সারগুলো কিন্তু পেয়ে যাবা খুব সহজে। যদি সহজে পেতে চাও এটা করতে পারো। যদি টাইম থাকে ডিটেলস করাটা বেটার সবসময়, ঠিক আছে? আচ্ছা, আর একটা ভ্যালুই আসবে এক্স এর, ওইভাবেই কিন্তু ম্যাথটা দেওয়া, ঠিক আছে? এক্স এর মানে দেখে মনে হচ্ছে দ্বিঘাত, দেখে মনে হচ্ছে যে দ্বিঘাত রুট ওভারের ভিতরে আছে, তারপর এ স্কোয়ার আছে রুট ওভারের ভেতরে, সো দ্বিঘাত বা দুইটা সলিউশন আসবে। আসলে রুটের ভিতরে যদি মানে দ্বিঘাত থাকে তার মানে কিন্তু ইকুয়েশনটা দ্বিঘাত না, বা রুটের ভিতরে যদি তিন ঘাত থাকে সেটা কিন্তু তিন ঘাত না। রুটটা হলো স্পেশাল জিনিস, এটা হচ্ছে ডিপেন্ড করে। রুটের ভিতরে এ কিউব থাকলে হয়তো একরকম, রুটের ভিতরে এ কিউব প্লাস 75 থাকলে আরেক রকম হয়, ঠিক আছে? আমরা এটা দেখবো না আজকে, আমাদের কিছু গ্রাফ দেখতে হবে, ওটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে? সো ঘটনাটা কিন্তু একটু ইউনিক ঘটনা, ঠিক আছে? আচ্ছা, সো মানে রুটটা ইউনিক। সো রুটটা ভেতরে যা আছে সেটা দেখে তোমরা আসলে ইকুয়েশনের ঘাত বলতে পারো না। একটা অ্যান্সারও আসতে পারে, দুইটা অ্যান্সারও আসতে পারে, দেখা যাবে যে 4-5টা অ্যান্সারও আসতে পারে। এটা পারে, বাট তোমাদের ক্ষেত্রে ইজি জিনিসই দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরপরে চলে যাই, এরপরের ম্যাথটায় চলে যাই, এক্সাম্পল 3-তে চলে যাই। এক্সাম্পল 3 এর ম্যাথটা বেশ সোজা একটা ম্যাথ, মানে আগের কনসেপ্টগুলো ইউজ করতে হবে এখন। 3,4, ঠিক আছে? কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত +-5, +-5, ঠিক আছে? আর হচ্ছে যে ক্যালক দিয়ে সলভ করবে, বুঝছিস আমজিৎ? হ্যাঁ, ক্যালক দিয়ে সলভ করবি, কুইকলি হয়ে যাবে। আর যদি টাইম থাকে তখন খাতায় করে দেখাস। আচ্ছা, 3,4 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত x² + y² = 9 বৃত্তকে স্পর্শ করে। কি স্পর্শ করে বলে নাই, সো তোমার দুইটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, বৃত্তটি নির্ণয় করো। ওকে ফাইন, বৃত্তটা নির্ণয় করো। আমি জাস্ট একটা পার্ট অ্যাড করে দিলাম বইয়ের সাথে, আমি একটা পার্ট অ্যাড করে দিলাম যে বৃত্তদ্বয় ছেদ করলে বৃত্তটা নির্ণয় করো, মানে প্রথম বৃত্তটা 3,4 কেন্দ্র বিশিষ্ট বৃত্তটা নির্ণয় করো। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিলাম, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে ভাববো, আগে হচ্ছে স্পর্শ করে সেটা নিয়ে ভাবি। দেখো কেন্দ্র দুইটা দিয়ে দেওয়া আছে, রেডিয়াসটা দেওয়া নাই। সো আমি ধরে নিলাম বৃত্তটার সমীকরণ x-3² এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি আসতেছি, বাসায় একটু ডাকতেছে, মানে কল দিয়ে ডাকছে আর কি, আমি আসতেছি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা তাহলে এক্সাম্পল 2 এর কোশ্চেনটা হচ্ছে এই যে এটা। ও এটা মাইনাস না, একটা প্লাস দিছি একটা মাইনাস দিছি। আচ্ছা, আমি দুইটা প্লাস ধরেই ম্যাথটা করছি অ্যাকচুয়ালি, তাই না? দুইটা প্লাস ধরে ম্যাথটা করছি, প্লাস ধরে করছি, বাট এখানে দেওয়া হয়নি। আচ্ছা, সো প্লাস দিয়ে দিলাম কোশ্চেনটায়। আচ্ছা ঠিক আছে, সো ঠিক আছে, তাহলে আমরা তারপরেরটায় যাই। সেটা হচ্ছে বৃত্তটা, হ্যাঁ অন করে দিয়েছি। সেটা হচ্ছে বৃত্তটা তাহলে কি হবে, Δx² + Δy² = রেডিয়াস²। রেডিয়াসটাকে আর ধরলাম, তাহলে r²। এই আর এর ভ্যালুটাই আমার জাস্ট বের করতে হবে। এখন বিষয় হচ্ছে এই বৃত্তটার কেন্দ্রও তুমি জানো, অন্য বৃত্তটা মূল বিন্দুগামী, মানে মূল বিন্দুতে কেন্দ্র, সেটাও তুমি জানো। তাইলে হচ্ছে Δc বা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তোমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কথাটা লিখে দিবা যে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, ঠিক আছে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কথাটা লিখে দিবা = কত, এই 3,4 থেকে 0,0 বিন্দুর দূরত্ব বের করলেই তোমরা দেখবা যে সেটা 5 পেয়ে গেছো, ঠিক আছে? এখন আর এটার রেডিয়াস সেটা কিন্তু 3, রেডিয়াস
ধরলাম রেডিয়াস 1 ইজ ইকুয়ালস টু 3। এখন মজার বিষয় হচ্ছে তুমি একটা রেডিয়াস জানো না, আরেকটা রেডিয়াস জানো, এমনকি ডেল্টা সিও জানো। সো তোমার ইনফরমেশন 3টা, তার মধ্যে তুমি 2টা জানো, 3 নাম্বার ইনফরমেশনটা জানতে হবে। সো তুমি বলবা যে R1 প্লাস আর ইজ ইকুয়ালস টু ডেল্টা সি, মানে দুইটার যোগফল ইজ ইকুয়ালস টু 5, অথবা দুইটার বিয়োগফল ইজ ইকুয়ালস টু 5। তাহলে ওখানে আমি এটা মডুলাসি দিয়ে রাখলাম, আর মাইনাস R1 ইজ ইকুয়ালস টু 5, দুইটার ডিফারেন্স 5। সো এই দুটার কোনো একটাই তো, আর R1-এর ভ্যালুটা আমরা জানি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 প্লাস আর ইজ ইকুয়ালস টু 5, অথবা অথবা মডুলাস অফ, মানে দুইটার পার্থক্য বোঝাই কিন্তু যাচ্ছে, আর এর ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হবে না। সো আর হচ্ছে 8 হবে, যেহেতু R1 হলো 3, তার মানে আর মাইনাস 3, এটার ভ্যালু হচ্ছে 5। সো আর এর ভ্যালু আসলে দুইটা হইতে পারে, -2 হইতে পারে, তাইলে হচ্ছে 3 থেকে -2 এর পার্থক্যও 5, তারপর হচ্ছে 3 থেকে 8 এর পার্থক্যও কিন্তু 5। সো দুইটাই কিন্তু হইতে পারে, বাট আর এর ভ্যালু কোনটা হবে? অবশ্যই যেটা পজিটিভ সেটা হবে। সো আমি পজিটিভটা গ্রহণ করব। সো এখান থেকে আমরা আর এর একটা ভ্যালু আসলে পেয়ে যাই, সেটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 2। সো বৃত্ত কিন্তু হয়ে যাবে, বৃত্তটা কিন্তু হয়ে গেছে সেই হিসাবে। তারপর হচ্ছে এখান থেকে আমরা আর এর আরেকটা ভ্যালু পাই, সেটা হচ্ছে আর মাইনাস 3 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 5। সেখান থেকে তুমি দুইটা ভ্যালু নিয়ে আসতে পারো, একটা হচ্ছে -2 আর 8, কোনটা গ্রহণযোগ্য? নিঃসন্দেহে 8 গ্রহণযোগ্য। সো আসলে আর এর ভ্যালু দুইটা গ্রহণযোগ্য মান আসছে, একটা হচ্ছে 2 আসছে, আরেকটা হচ্ছে 8 আসছে। বোঝা গেছে? সো তুমি একবার 2 বসাই দিবা রেডিয়াসের জায়গায়, একবার 8 বসাই দিবা, তোমার কিন্তু ম্যাথটা হয়ে গেছে। আমি একটা করতে দিই, মানে এটা যেহেতু খুবই ছোট ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ আমি করতে দিই, ঠিক আছে? আচ্ছা, সো এরকম একটা ম্যাথ দিয়ে দিই আমি, দেখো এটা একটু পড়ো। ম্যাথটা হচ্ছে, ধরো যে একটা, এটা নিজে করো বা এরকম, একটা হচ্ছে 5,10 কেন্দ্র বিশিষ্ট, 5,10 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে? সেটা হলো, যদি এটা দিই আর এটা দিই, আচ্ছা এটা একটু হিসাব করে দিতে হবে আমাকে, একটু হিসাব করেই দিই। ওকে, 17,15 কেন্দ্র বিশিষ্ট এবং ব্যাসার্ধটাও দিয়ে দিই, মানে আমি অ্যাকচুয়ালি সব ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি যাতে জাস্ট তোমরা ম্যাথটায় কনসেন্ট্রেট করতে পারো এখানে, ঠিক আছে? জাস্ট যাতে ম্যাথটায় কনসেন্ট্রেট করতে পারো। কেন্দ্র বিশিষ্ট এবং ধরো যে 8 একক ব্যাসার্ধের বৃত্তকে স্পর্শ করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ছেদটা আমাদের বাকি আছে, ছেদটা আমরা দেখে নিচ্ছি এরপরে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অ্যাকচুয়ালি সমীকরণ না, তোমরা জাস্ট রেডিয়াস নির্ণয় করবা, তাইলেই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি জাস্ট একটু বলে দিই, আমি এমনভাবে ভ্যালুগুলো দিছি যাতে কেন্দ্র দুটার মধ্যে ডিফারেন্স হয় 13 একক, ঠিক আছে? কেন্দ্র দুটার মধ্যে ডিফারেন্স হয় হচ্ছে 13 একক। এখন 13 এককের মাঝে বৃত্ত দুইটা দুইভাবে টাচ করতে পারে। একটা বৃত্ত কিন্তু নির্দিষ্ট, এই 13 এর মধ্যে 8 একক জায়গা দখল করছে। সো অন্য বৃত্তটার ক্ষেত্রে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে সেটা এইভাবে স্পর্শ করছে, তাহলে সেটা কত একক ব্যাসার্ধর হবে বলো তো? সেটা হচ্ছে এই টোটালটা 13 একক, 8 কিন্তু অলরেডি গ্রহণ করা হয়ে গেছে, সো হচ্ছে 5 একক ব্যাসার্ধের হবে। অথবা এই সেকেন্ড যে বৃত্তটা, মানে এই পয়েন্টটাকে কেন্দ্র করে যে বৃত্তটা, সেটা হচ্ছে আরও বড় হইতে পারে, যে ওইটা হচ্ছে কোনো, মানে ওই যে অন্তঃস্পর্শের সিচুয়েশন হয়েছে। হ্যাঁ বলো ভাইয়া।
রাইট, ওইটা 21। কেন? কারণ এবার হচ্ছে ডিফারেন্সটা হবে 13, রাইট? তাহলে যেটা বড় বৃত্ত সেটা কি, ডিফারেন্স যেহেতু 13, তাহলে 8 থেকে আরও 13 একক বেশি হইতে হবে, তাই না? 8 থেকে আরও 13 একক বেশি হইতে হবে। সো এই পুরাটা হইতে হবে কত? পুরাটা হইতে হবে হচ্ছে 21, পুরাটা হইতে হবে 21। আর হচ্ছে এই যে এই পার্টটুকু আর এই পার্টটা কিন্তু সমান, সো এই পার্টটুকু হবে হচ্ছে 8, তাহলে বাকি যে পার্টটা আছে, এই যে এতটুকু 8, তাহলে বাকি যে পার্টটা সেটা হবে কিন্তু ওইটার সমান। সো তুমি কিন্তু একদম থিওরিটিক্যালি ইজিভাবে মানে চিন্তা করে ফেলতে পারো যে স্পর্শর ক্ষেত্রে, অ্যাকচুয়ালি স্পর্শর ক্ষেত্রে যদি একটা ফিক্স করে দেওয়া থাকে নর্মালি অন্যটা মানে অন্য ব্যাসার্ধটা, মানে এই বৃত্তটা তো ফিক্সড, সো অন্য বৃত্তটা যখন বড় হয়ে গেছে তখন হচ্ছে ওইটার রেডিয়াসটাও কিন্তু আগেরটার চেয়ে বড় হয়ে গেছে, কারণ আগেরটাকে তো কভার করতে হবে। যেমন ধরো যে এই ছোট্ট বৃত্তটা, মানে এটার ব্যাসার্ধ এতটাই বৃদ্ধি পাইতে হবে যে আগেরটাকে মানে আটকায় ফেলতে হবে, রাইট? সো সেই জন্যই আমি যখন মডিউলাসটা নিছি তখন আমি যেটারটা জানি না আমি আসলে সেটারটাই আগে নিছি, r-8। এক্ষেত্রে দুইটার ডিফারেন্স r-8 ইজ ইকুয়ালস টু 13। সো তুমি চাইলে এখানে মডুলাসটা ইউজ নাও করতে পারো, তুমি জাস্ট হচ্ছে তখন থার্ড ব্র্যাকেটে বলে দিবা কি, যদি এটা মানে অন্তঃস্পর্শ করে তাহলে r ইজ গ্রেটার দেন 8, তুমি এটা বলে দিতে পারো। আর r ইজ যদি গ্রেটার দেন 8 হয় তাহলে মানে মডুলাস অফ r-8, এটা তো 0-র চেয়ে বড়, এটাকে ডাইরেক্ট r-8 বলা যায়। মানে আমি জাস্ট তোমাদেরকে থিওরিটিক্যালটা একটু বলে দিলাম, ঠিক আছে? যে এই থিওরি দিয়ে কিন্তু তোমরা যদি কুইক চিন্তা করতে হয় খুব কুইকলি কিন্তু করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, আগেরটার ক্ষেত্রে ছেদ নিয়ে একটু আমাদের কথা ছিল, তাই না? ছেদ নিয়ে আমাদের কথা ছিল। সো ছেদ নিয়ে কথাটা চলো কমপ্লিট করি। আচ্ছা, আগের ম্যাথটায় একটা কেন্দ্র ছিল হচ্ছে 3,4 সেন্টার 1, আরেকটা সেন্টার 2 ছিল হচ্ছে 0,0, একটা রেডিয়াস ছিল হচ্ছে 3, আরেকটা রেডিয়াস আমি জানি না। সো রেডিয়াসটা বের করতে হবে যখন ছেদ করছে। আচ্ছা, তাহলে রেডিয়াস দুইটার যোগফল আমার খুবই ইম্পর্টেন্ট, আর বিয়োগফলের মডিউলাস, মানে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট। যখন ছেদ করবে, কথা বুঝো, যখন ছেদ করবে তখন এই দুইটা ভ্যালু, একটা কম একটা বেশি, সেই দুইটার মাঝখানে থাকবে ডেল্টা সিটা, তাই না? সেই দুইটার মাঝখানে থাকবে। সো সোজা কথা, একই সাথে এটার চেয়ে বড় হইতে হবে এবং ওইটার চেয়ে ছোট হইতে হবে, তাই না? তাহলে ডেল্টা সি এর ভ্যালুটাও আমি জানি, সো চলো দিয়ে দিই। ডেল্টা সি হচ্ছে 5। সো এখান থেকে আমি কি পাইলাম? আমি আসলে দুইটা সম্পর্ক পাইছি, একটা হচ্ছে 5 ইজ লেস দেন r+3, মানে দুইটা সম্পর্ক মিক্সচার পাইছি, আরেকটা হচ্ছে মডুলাস অফ r-3 ইজ লেস দেন 5, ঠিক আছে? আচ্ছা, সো মানে এই জায়গা থেকে কিন্তু তুমি আর বের করে ফেলতে পারো, আর হ্যাজ টু বি লেস দেন 2, তাইলে এই যোগফলটা 5-এর চেয়ে ছোটো হবে, তুমি আরটা বের করে ফেলতে পারো, ঠিক আছে? আর এইখানে তোমার আরটা বের করতে হবে, আর গ্রেটার দেন 2, ও 5 ইজ লেস দেন, সেই ক্ষেত্রে আর ইজ গ্রেটার দেন 2, রাইট? আর ইজ গ্রেটার দেন 2, কারণ 5 তো কম ভ্যালু, রাইট? আর এটার ক্ষেত্রে তোমার কিন্তু মানে অসমতার যে সূত্র সেটা কাজে লাগাইতে হবে, -5 ইজ লেস দ্যান r-3 ইজ লেস দ্যান 5, এখান থেকে আর এর ভ্যালুটা বের করে ফেলতে হবে। তাহলে আর এর ভ্যালুটা কত আসে দেখো তো, তাহলে তুমি 3 প্লাস করো তিনটার সাথেই, তাহলে -2 ইজ লেস দ্যান r ইজ লেস দ্যান 8, ঠিক আছে? কিন্তু মাইনাস তো আসলে গ্রহণযোগ্য না রেডিয়াসের ক্ষেত্রে, রাইট? মাইনাস কিন্তু গ্রহণযোগ্য না, তাহলে তুমি বলবা এরকম 0-এর চেয়ে বড় কিন্তু 8-এর চেয়ে ছোট, 0-এর চেয়ে বড় কিন্তু 8-এর চেয়ে ছোট। আসলে এটা পুরাটা কারেক্ট, বাট আর যেহেতু আসলে -2-এর চেয়ে মানে মাইনাসের দিকে যাইতে পারবে না, সো তুমি এই যে 0 থেকে তারপর গ্রহণ করা শুরু করলা, পুরাটাই গ্রহণযোগ্য ছিল,
বাট তোমার আরেকটা কথা তো আছে যে আর নেগেটিভ হবে না, মানে তুমি সেটাকে মিক্সচার করে দিলা। সো তুমি পাইলা আর 0 থেকে 8-এর মধ্যে হবে এটুকু রাইট হওয়ার জন্য, আর আর ইজ গ্রেটার দেন 2 হবে এইটুকু রাইট হওয়ার জন্য। আর পুরাটা তো একসাথে যদি রাইট হয় তাহলে এই দুটো আসলে মিক্স আপ করতে হবে, এই দুইটা মিক্স আপ করতে হবে, রাইট? এটা হচ্ছে অনেকটা ওই যে সংখ্যা রেখার মতোই হয়ে গেছে, যে ধরো যে আর এর ভ্যালু সেটা হচ্ছে গ্রেটার দেন 2, এটা 2, এটা ধরো 0, আর এটা ধরো 8। আর এর ভ্যালু এটা বলতেছে কি গ্রেটার দেন 2, আর এটা বলতেছে কি না 0 থেকে 8-এর মাঝখানে, 0 না 8ও না, মাঝখানে। তাহলে কম্বাইন্ড পার্টটা কি? কম্বাইন্ড পার্ট হচ্ছে আসলে 2 থেকে 8-এর মাঝখানে। সো ছেদ করার ক্ষেত্রে মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দুইটা মিলে যখন তুমি অ্যান্সার বলবা তাহলে সেটা আর এর ভ্যালুটা হবে 2 থেকে 8-এর মাঝখানে, তাইলেই ছেদ করবে। আচ্ছা, এটা কি 0? এক সেকেন্ড দাঁড়াও, দুইটা তো একসাথে হইতে হবে না, দুইটা আমি একসাথে হবে বলছি, তাই না? আচ্ছা একটু দাঁড়াও। আর ইজ লেস দেন 0 অথবা আর ইজ গ্রেটার দেন 2, এটা একটা। আর আর ইজ লেস দেন 2 অথবা আর ইজ গ্রেটার দেন 0। যদি অথবা হয় কোনো একটা, তাহলে লেস দেন 2ও হইতে পারে, গ্রেটার দেন 0 হইতে পারে, মানে সব কিছু হইতে পারে। আচ্ছা, তাহলে ওইটা আসলে এবংই, ধরো যে আর ইজ লেস দেন 2 এবং আর ইজ গ্রেটার দেন 0, মানে 2-এর চেয়ে কমও হবে, সাথে সাথে 0-এর চেয়ে বেশিও হবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কি, তাইলে তুমি বলতে পারো যে দুইটা মিলে যে 0 থেকে 2-এর মাঝখানে হবে। বাট এই অথবার ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারো না এটা। অথবার ক্ষেত্রে ডাইরেক্ট মানে সেটগুলা মানে ইনক্লুড করা হবে, কোনো এক্সক্লুশন নাই। বাট এই ক্ষেত্রে কিন্তু এক্সক্লুশন আছে, যে 0-এর চেয়ে কমও হইতে পারবে না, এটা একটা এক্সক্লুশন, আর 2-এর চেয়ে বেশি হইতে পারবে না, দুইটা এক্সক্লুশন। সো এক্সক্লুশনের ওয়েই হচ্ছে কমন পার্ট নেওয়া, ঠিক আছে? যেমন এইখানে সংখ্যা রেখায় যদি দেখাইতাম তাহলে এটা ধরো 2 আর এটা ধরো 0। সো আর কি 2-এর চেয়ে কম আর আর হচ্ছে 0-এর চেয়ে বেশি, দুইটার কমন পার্ট তুমি বলতে কি 0 থেকে 2-এর মধ্যে আছে আর। সো এই তো, সো এবং রাইট যেটা বলতেছিলাম এতক্ষণ। সো এখানে মানে দুইটাকে এবং করব নাকি অথবা করব, ঠিক আছে? আমার কিন্তু এবং করতে হবে, ঠিক আছে? কেন এবং করতে হবে? কারণ আমার দুইটা শর্তই একই সাথে রাইট হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, ছেদ নিয়ে কখনো আসে না, ছেদটা দেখানোর কারণই হচ্ছে যাতে তোমরা হচ্ছে একটু বুঝতে পারো যে আসলে ম্যাথটা কি হচ্ছে, সেটা নিয়ে যাতে তোমরা একটু বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের নেক্সট কনসেপ্ট যেটা সেটা হচ্ছে মানে এটা তো মানে এটা মানে আলাদাভাবে পরীক্ষা আসবে না, এটা হচ্ছে তোমাদের চিন্তা করার জন্য আর কি একটু দিয়ে দিলাম, কেমন? চিন্তা করার জন্য একটু কাঁচামাল দিয়ে দিলাম। সো এটা নিয়ে একটু চিন্তা করবা এরকম ম্যাথ নিয়ে। আর হচ্ছে নোটে আমি মানে ম্যাথগুলো তো করে দেবো, তখন ক্লিয়ার করে দেওয়া তো থাকবেই, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এর পরের কনসেপ্টটায় চলে যাই। এর পরের কনসেপ্টটা হচ্ছে অনেকটা এইরকম, কথাটা একটু দেখো। এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, ঠিক আছে? স্পর্শ থেকে আমরা সরে আসলাম, এবার হচ্ছে ধরো যে একটা বৃত্ত দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে, তাহলে ছেদ বিন্দু দুইটা নির্দিষ্ট না? তোমার আর কয়টা ইনফরমেশন লাগবে বলো তো? মানে ধরো যে এই দুইটা পয়েন্ট দিয়ে একটা বৃত্ত গেছে, এই বৃত্তটা বের করতে আর কয়টা ইনফরমেশন লাগবে? আর মাত্র একটা ইনফরমেশন লাগবে, কারণ তোমাকে এই দুইটা জিনিস দিয়ে আসলে দুইটা বিন্দু দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমার থার্ড ইনফরমেশন লাগবে। এখন হচ্ছে আমরা বৃত্তটাকে ধরলাম সার্কেল ইজ ইকুয়ালস টু 0, মানে এটা হচ্ছে বহুপদী পার্টটা, এস ইজ ইকুয়ালস টু 0। আর এই স্ট্রেট লাইনটাকে ধরলাম লাইন ইজ ইকুয়ালস টু 0। কথা বুঝে গেছে?
তাইলে আসলে এদের ছেদবিন্দুগামী যে বৃত্তটা সেটাকে বলা হয় এরকম, এস প্লাস এল ইজ ইকুয়ালস টু 0। আবার অনেক জায়গায় বলবে এস প্লাস 2L ইজ ইকুয়ালস টু 0। মানে কি, এটার মানে কি? তারপর হচ্ছে এস প্লাস 3L ইজ ইকুয়ালস টু 0। এল কিন্তু আসলে এক্স ওয়াই যুক্ত একটা পদ, এসও একটা এস ওয়াই যুক্ত পদ। সুতরাং মানে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিলে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি ঘটতেছে, ঠিক আছে? বাট মানে এরকম দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো যে এস এর আমি একটা ভ্যালু সেট করলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। ধরো এটা, তার মানে এস, এই পার্টটা হচ্ছে এস, ঠিক আছে? আর এল এর, তাহলে এল এরও একটা দিয়ে দিই, চলো। আচ্ছা, এল এরও একটা দিয়ে দিই। এল এরটা হচ্ছে ধরো যে এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তার মানে এল হচ্ছে এই পার্টটা। সো তুমি যদি দুইটা জাস্ট অ্যাড করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, দুইটাকে জাস্ট অ্যাড করে দিছি, সেটা নিঃসন্দেহে একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করতেছে। সেটাই এই বৃত্তটাকে রিপ্রেজেন্ট করতেছে, দুইটার ছেদবিন্দুগামী বৃত্তকে রিপ্রেজেন্ট করতেছে। এখন পর্যন্ত মানে ইউ হ্যাভ নো ডাউট। কিন্তু আমি বলতে পারি, আমি একটু আগেই বলতেছিলাম যে তুমি হচ্ছে কোনোটার সাথে একটা, এখানে যেমন প্রত্যেকটার সাথে ওয়ান মানে একবার নিছো, বাট কোনোটা ডবল ট্রিপল এইবারও নিতে পারো, তাইলেও বৃত্তকে রিপ্রেজেন্ট করবে। তুমি বলবো যে ভাইয়া সেম বৃত্ত তো রিপ্রেজেন্ট করে নাই। আমি বলবো যে সেম বৃত্ত রিপ্রেজেন্ট করে নাই, বাট এই দুইটা বিন্দু দিয়ে আসলে একটা বৃত্ত হয় না, অসংখ্য বৃত্ত হয়। এটা ধরো যে আরেকটা বৃত্ত, এই দুইটা বিন্দু দিয়ে। তারপর ধরো যে এইটা আরেকটা বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, ধরো এরকম অসংখ্য বৃত্ত হয়। সো এই যে এখানে যে কে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে ভাইয়া, কে এর ভ্যালুটা যে চেঞ্জ হচ্ছে সেটা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট বৃত্তকে দিচ্ছে, ওই দুইটা বিন্দুগামী ডিফারেন্ট ডিফারেন্ট বৃত্তকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে মানে তাইলে সার্কেলের ইকুয়েশন, আচ্ছা সার্কেলকে এস দিয়ে বলছি, প্লাস একটা কনস্ট্যান্ট ইন্টু লাইনের ইকুয়েশন ইজ ইকুয়ালস টু 0। এটা ওই এই দুটা ছেদবিন্দু দিয়ে যাওয়া একটা বৃত্তকে বুঝাচ্ছে। এটা মানে আমরা ভাইয়ার কথা বিশ্বাস করছো, সো এতটুকু মানে তোমরা জানো, মানে মানো নাকি সেটা আরেকটু পরে, বাট জানো, ঠিক আছে? এখন এটাকে মানে জানার পরে মানানোর ব্যবস্থা করি। ধরো যে এই পয়েন্টটা আমি একটু নাম দিই আলফা কমা বিটা পয়েন্ট বা এক্স কমা ওয়াই পয়েন্ট। এখন আলফা কমা বিটা পয়েন্ট দ্বারা এই ইকুয়েশনও সিদ্ধ, এই ইকুয়েশন লাইনের ইকুয়েশনেও সিদ্ধ, আলফা কমা বিটা পয়েন্টটা বৃত্তের ইকুয়েশনে, অরিজিনাল বৃত্তের ইকুয়েশনেও সিদ্ধ। সুতরাং তুমি এখন নতুন যে বৃত্তটা পাইছো, এটা তো একটা বৃত্ত পাইছো, ঠিক আছে? এখন বৃত্তটা কোনটা তুমি জানো না, বাট তুমি যদি আলফা বিটা দ্বারা সিদ্ধ করতে যাও, তুমি দেখবা যে এই এস এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, ওটা তো সিদ্ধ। সুতরাং পলিনোমিয়াল পার্টটা কি হয়ে যাবে, 0 হইতে বাধ্য, যদি তুমি আলফা বিটা বিন্দুটা নাও। সিমিলারলি কেটা থাকলো, লাইনটা যদি সিদ্ধ করো, তাহলে পলিনোমিয়াল পার্টটা, এই যে পলিনোমিয়াল পার্টটা যেহেতু সিদ্ধ আলফা বিটা পয়েন্ট দিয়ে, এইটাও 0 হয়ে যাবে, সুতরাং ওভারঅল 0 হবে। সো বৃত্তটা যে আলফা বিটা পয়েন্ট দিয়ে যায় এটা তো শিওর। ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে গামা ডেল্টা, গামা ডেল্টা। সিমিলারলি আলফা বিটা যদি ওইটাকে না বলে এই পয়েন্টটাকে বলতাম, সেম ঘটনা ঘটতো। এই এস এর ভ্যালুটাও 0 হইতো, এই পলিনোমিয়ালটা বৃত্তের পলিনোমিয়ালটাও 0 হইতো, কারণ বৃত্তকে সিদ্ধ করে। লাইনের পলিনোমিয়ালটা 0 হইতো, কারণ লাইনকে সিদ্ধ করে, তাইলে ওভারঅল রেজাল্ট কিন্তু 0 আসতো। সো
সো তুমি যা বলো বা না বলো, যেটা দিয়ে দুইটাই সিদ্ধ হয়, অর্থাৎ দুইটাই জিরো হয়ে যায়, যেটা দিয়ে দুইটা ভ্যালুই জিরো হয়ে যায়, সেখানে তোমার কে এর ভ্যালু যা খুশি থাক, ওভারঅল তো জিরো হবে। সো তুমি যে বৃত্তটা পাইছো, কে এরটা আমি ভুলে যাই, পরে আসি। বাট এই এখন আমি যেই পলিনোমিয়ালটা পাইছি, নতুন পলিনোমিয়াল এই লেফট হ্যান্ড সাইডের, সেটা আলফা বিটা দিয়েও সিদ্ধ, গামা ডেল্টা দিয়েও সিদ্ধ। সো একই সাথে যেহেতু আলফা বিটা আর গামা ডেল্টা দিয়ে সিদ্ধ, সুতরাং একই সাথে এই পয়েন্ট দিয়েও যায়, একই সাথে এই পয়েন্ট দিয়েও যায়। এতটুকু কি বোঝা গেছে? পেঁচানো লাগতেছে? এমন কি হ্যাঁ বলো ভাইয়া। কোনটা ছেদ করলে? আচ্ছা, ছেদ করলে ও আচ্ছা, ওইখানে প্রবলেম আছে না? এই যে ডেল্টা আর এর সমান তো এখন কেন্দ্র দুইটার ডিস্টেন্সটা, তাই না? কেন্দ্র দুইটার ডিস্টেন্স কি? হ্যাঁ, এখন কি এটা, তাই না? আর হচ্ছে যদি আমি বহিঃস্পর্শ করতাম তখন কি হইতো? তখন ডেল্টা সি ইজ ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ আর হইতো, তাই না ভাইয়া? আচ্ছা, তাইলে বিষয়টা হচ্ছে কেন্দ্র দুইটা যদি এখানে হয়, এখানে হইলে অন্তঃস্পর্শ, আর কেন্দ্র দুইটা যদি এখানে আর এখানে হয় তাহলে বহিঃস্পর্শ। আর ছেদ যদি করে তাহলে কেন্দ্রটা এই দুই জায়গার মাঝখানের কোথাও আছে, হয় একটু ডানে সরে গেছে সো ছেদ হয়ে গেছে, অথবা একটু বামে সরে গেছে সো ছেদ হয়ে গেছে, তাই না ভাইয়া? সো কেন্দ্র দুইটার ডিস্টেন্সও ডেল্টা আর হইলে তো অন্তঃস্পর্শ, বাট তার চেয়ে একটু বেশি যদি হয়ে যায় তাহলে কি হবে? ধরো যে আরেকটু বাড়াই দিছি, কেন্দ্রটা এখানে নিয়ে আসছি, মাঝখানে একটা পয়েন্টে নিয়ে আসছি, এখন কি ছেদ হয়ে যাবে না ভাইয়া? বোঝা গেছে? অথবা আমি যদি এটা থেকে একটু কমায় আনি তাহলেও কিন্তু ছেদ হবে, বাট আমার এই রেঞ্জের মাঝখানে রাখতে হবে, কারণ এই রেঞ্জের থেকে যদি সরাই নিয়ে যাই তাহলে হয় বৃত্তটা বাইরে চলে যাবে, অথবা বাইরে চলে যাবে, অথবা ভিতরে চলে আসবে, তাই না ভাইয়া? ওকে, এখন বোঝা গেছে? আচ্ছা, সো এখন যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে একটা বৃত্ত প্লাস কে ইন্টু সরল রেখা ইজ ইকুয়ালস টু যদি জিরো হয়, কেমন? তাইলে হচ্ছে মানে নতুন যে বৃত্তটা পাওয়া গেছে, এটা একটা নতুন ইকুয়েশন হয়েছে, নতুন একটা বৃত্তের ইকুয়েশন হয়েছে। কারণ হচ্ছে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে গেছে, আর বৃত্তের ইকুয়েশনের অন্যান্যগুলাও আসলে এটা ফলো করবে, কেমন? আচ্ছা, হ্যাঁ, অবাস্তব বৃত্ত কিন্তু হইতে পারে, অবাস্তব বৃত্ত হইতে পারে যদি থার্ড যে ইনফরমেশনটা সেটা হচ্ছে প্রথম দুইটার সাথে কম্প্যাটিবল না হয়, অর্থাৎ কে এর ভ্যালুটা যদি উল্টাপাল্টা ভ্যালু হয়, তাহলে কিন্তু এটা অবাস্তব বৃত্ত হইতে পারে, ঠিক আছে? বাট কে এর ভ্যালুটা নিয়ে আমরা একটু পরে দেখতেছি। বাট যদি যেই পয়েন্ট দিয়ে বৃত্তটাও সিদ্ধ, সরল রেখাটাও সিদ্ধ, সেই পয়েন্টে এই ভ্যালুটাও জিরো, বৃত্তের পলিনোমিয়ালও জিরো, সরল রেখার পলিনোমিয়ালও জিরো, রাইট? সো ওই দুটা পয়েন্ট দিয়ে কিন্তু নতুন বৃত্তটা যাবে। ছোট্ট একটা এক্সাম্পল দেখে, ঠিক আছে? ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, দাঁড়াও আমি ল্যাপটপে কানেক্ট হয়ে নিই তোমাদের সাথে। ইনভিটেশনটা দাঁড়াও, ইনভিটেশনটা ওখানে নিলেই হয়ে যাবে। ইনভিটেশন চলে আসছে। ল্যাপটপে কতগুলো উইন্ডো ওপেন করা। আচ্ছা, তাই না?
সো আমি শেয়ারিং স্ক্রিনটা অন করে দিলাম। আচ্ছা, এখানে তো শেয়ারিং স্ক্রিন হচ্ছে না। আচ্ছা, আমি একটু অন্য ওয়েতে যাচ্ছি তাহলে শেয়ারিং স্ক্রিন। শাফিও কি মোবাইলে আছিস? শাফি মোবাইলে আছিস ভাইয়া? হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? শাফিও কি মোবাইলে আছিস ভাইয়া? আহ, আচ্ছা, এবার হবে। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। হচ্ছে। আমি ডেসমোসে চলে যাই, ঠিক আছে? এই যে দেখো, আমি দুইটা বৃত্ত আগে দিই, ঠিক আছে? দুইটা বৃত্ত ছেদ করে, এরকম দুইটা বৃত্ত দিই। কেমন? গ্রাফিং ক্যালকুলেটর। দুইটা বৃত্ত ছেদ করে এরকমই দিই। একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকস টু ধরলাম 5 স্কোয়ার। এটা একটা দিলাম, আরেকটা দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইজ ইকস টু 0। দুইটা বৃত্ত কি পরস্পরকে ছেদ করছে। পলিনোমিয়াল আকারে লিখি তাহলে এটা হয়ে যাবে কি, -5 স্কোয়ারটা এই পাশে না লিখে এই পাশে লিখতে হবে, -5 স্কোয়ার বা 25। ঠিক আছে? এই যে এটা কিন্তু বৃত্ত দুইটা আসছে। এখন পলিনোমিয়াল দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে? তাহলে একটা পলিনোমিয়াল আমি নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -25 একটা পলিনোমিয়াল আমি নিলাম, সাথে আরেকটা পলিনোমিয়াল অ্যাড করে দিলাম। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y ইজ ইকুয়ালস টু 0। দেখো, ছেদবিন্দুগামী বৃত্ত পাওয়া গেছে না? ছেদবিন্দু দুটাকে আমি চিহ্নিত করি। এই যে একটা ছেদবিন্দু, ঠিক আছে? এটা একটা ছেদবিন্দু, এটা আরেকটা ছেদবিন্দু, ঠিক আছে? সো বৃত্তটা যেটা পাওয়া গেছে, হ্যাঁ, বৃত্তটা যেটা পাওয়া গেছে, আচ্ছা, ছেদবিন্দুটাকে আরেকটু চিহ্নিত করে রাখি আমরা। ওকে, যেটা নতুন বৃত্তটা পাওয়া গেছে সেটা কিন্তু ওই ছেদবিন্দু দুইটা দিয়েই গেছে। ও আচ্ছা, এই পয়েন্টটাকে দিছি, এই পয়েন্টটাকে দেওয়া একটু ভুল হয়েছিল। সো দেখো, তোমার দুইটা ছেদবিন্দুগামী কিন্তু হয়েছে। তোমার থার্ড বৃত্তটা দুইটাকে যোগ করে দিলে, ঠিক আছে? দুইটাকে যোগ করে দিলে রেজাল্টটা কিন্তু ওই দুইটা বিন্দু দিয়েই গেছে। এমনকি আমি যোগ না করে যদি এখানে 2 দিয়ে দিতাম, তাও দেখো ওই দুইটা বিন্দু দিয়েই গেছে। আমি 2 না দিয়ে 3 দিয়ে দিতাম, তাও ওই দুটা 4